থ্রিল চার্জার ইউটিউব চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবিলম্বে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন। নমস্কার, দীর্ঘ অনেকদিন বাদে আবার রুদ্রপ্রিয়র কাহিনী শোনাবে থ্রিল চার্জার। আপনাকে স্বাগত জানাই আজকের নতুন গোয়েন্দা রুদ্রপ্রিয়র কাহিনীতে। আমাদের আজকের নিবেদন লেখিকা শেউলী মণ্ডল সামন্তর কলমে দময়ন্তী হত্যা রহস্য প্রথম পর্ব। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধার আমি অভিক। গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরির চরিত্রে দীপম, মুখ্য ভূমিকায় রাজ চট্টোপাধ্যায়, বুবাই, সুপ্রজা, প্রভাকর, পারমিতা ও অভিক। শব্দ সংযোজনে দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, প্রচ্ছদ নির্মাণ শ্রাবর্ণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখিকা শেউলী মণ্ডল সামন্তর কলমে গোয়েন্দা রুদ্রপ্রিয় গিরি সিরিজের কাহিনী দময়ন্তী হত্যা রহস্য প্রথম পর্ব। জ্যৈষ্ঠ মাসের এই প্যাঁচপ্যাঁচে গরমে পুরো কলকাতার একেবারে নাজেহাল অবস্থা। গায়ের ঘাম যেন শুকোতেই চায় না। সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। কতদিন পর রাতে একটু শান্তি করে ঘুমিয়েছিলাম। হ্যাঁ, কাল বিকেল থেকে ঝড় আর রাতে বৃষ্টি, ঠান্ডা বাতাস যথেষ্ট শান্তি দিয়েছে। তবে এই সকাল সকাল আবার রোদ উঠে গেছে। বসার ঘরে এসে দেখি রুদ্র খবরের কাগজটা নিয়ে বসে আছে আর সামনে খালি চায়ের কাপ রাখা। রুদ্রর হাতে আপাতত কোনো কেস নেই, ও কদিন শুধু গল্পের বই পড়ে কাটাচ্ছে। রাতে ভালো ঘুম হয়েছে? দারুণ। না, আজ একবার প্রকাশনীতে যেতেই হবে। তুমি যাবে নাকি আমার সাথে? হ্যাঁ, গেলেও হয়। তেমন তো কিছু কাজও নেই, খালি ঘরে বসে থাকা। তার থেকে ঘুরে আসা ঢের ভালো। এমন সময় আমাদের টেলিফোনটা বেজে উঠতে রুদ্র উঠে গিয়ে রিসিভারটা কানে ধরল। হ্যালো, হ্যাঁ বলছি। কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আসছি, হ্যাঁ 30 মিনিটে চলে আসছি। না বৃশ্চিক, চটপট চা খেয়ে তৈরি হয়ে নাও, ওদের এক্ষুনি বেরোতে হবে। কে ফোন করেছিল? চটপট তৈরি হয়ে নাও, যেতে যেতে রাস্তায় বলছি। মিনিট 15-র মধ্যে আমি চা খেয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। একটা রিক্সা ডেকে উঠে বসলাম। আরে এবার তো বলো, আমরা কোথায় যাচ্ছি? এই সামনেই বড় বাজারে, ওখানে হাই রোডের পাশেই পট্টনায়কের বড় দোতলা বাড়ি আছে না? পট্টনায়ক? ওই বড় মশলা বিক্রেতা? ওখানে কিছু হয়েছে? হ্যাঁ, ওই বাড়িতে একটা খুন হয়েছে। মানিকবাবু এখন ওখানেই আছেন। ওনাদের বাড়ি থেকে কি একজন ফোন করেছিলেন মানিকবাবুর কথায়। খুন? আমি মনে মনে ভাবলাম, কিছুদিন আগেই ওই বাড়ির নাম শুনেছিলাম। ওনারা নাকি কেরল ও আরও কিছু জায়গা থেকে দামি দামি সব মশলা এই কলকাতায় আনায়। কেরালার বিখ্যাত এলাচ ওনাদের মাধ্যমেই কলকাতায় আসে, আর সেই বাড়িতে খুন। মিনিট 10 পরেই আমরা বড় বাজারে একটা গলির সামনে দাঁড়ালাম। একটা বড় দোতলা সাদা বাড়ি, লেখা পট্টনায়ক ভিলা। সামনে একটা পুলিশের জিপ দাঁড়িয়ে আছে। বড় লোহার দরজায় দুজন সিকিউরিটি গার্ড। আমরা সামনে গিয়ে দাঁড়াতেই তারা দরজাটা খুলে দিল। একজন কনস্টেবলকে জিজ্ঞাসা করতে সে আমাদের সঙ্গে করে দোতলায় নিয়ে গেল। সিঁড়িতে উঠেই একটা টানা বড় বারান্দা। পুরো বারান্দাটাই দামি রঙিন কাচে ঢাকা। চারিদিকে শৌখিন জিনিসপত্র ও গাছপালা লাগানো। পরপর কয়েকটা ঘর। তারপরেই দেখলাম একটা বড় দরজার সামনে কিছু লোক দাঁড়িয়ে, পাশে চেয়ারে কিছু লোক বসে। দুজন কনস্টেবল দরজায় দাঁড়িয়ে আছে। সামনে এগিয়ে দেখলাম একটা বিশাল বড় হল রুম। আমাদের দেখেই মানিকবাবু ভেতর থেকে বেরিয়ে এলেন। আমরা ওনার সাথে ভেতরে ঢুকলাম। ঢুকে দেখি হল রুমটা অনেক পুরনো তৈলচিত্র, কিছু দেবদেবীর ছবি বিভিন্ন রকম ঝাড়বাতি দিয়ে সাজানো। একটা বড় আলমারি, তাতে বেশ কিছু বই ও খাতাপত্র রাখা আছে। তবে এত বড় হল ঘরেও আসবাবপত্রের সংখ্যা অনেক কম। একটা বেশ বড় গোল টেবিল, আর পাশে ছড়িয়ে আছে কিছু কাঠের শৌখিন কাজ করা চেয়ার। টেবিলে বসে বড় বড় কয়েকটা মোমবাতি দানি। কিছু মোমবাতি পুরো শেষ হয়ে গেছে ও কিছু অবশিষ্ট রয়েছে। টেবিলে একটা জলের মগ।
একটা সম্ভবত পানীয়ের পাত্র, কিছু কাঁচের গ্লাস, কয়েকটিতে একটু একটু করে জলও রয়েছে, আবার কয়েকটি খালি। কিছু পাত্রে রাখা বাদাম, কাজু, কিছু টুকটাক খাবারের অংশ। দেখে মনে হলো রাতে হয়তো এখানে ছোট কিছু অনুষ্ঠান ছিল। আর সেই টেবিল চেয়ার থেকে একটু দূরে একটা বেশ বড় সড়ো কাঠের নকশা করা গদি দেওয়া চেয়ার রয়েছে। টেবিলটা পেরিয়েই আমরা দাঁড়িয়ে গেলাম। নিচে একজন মহিলা পড়ে রয়েছেন। দামি একটা নীল রঙের সোনালি সুতোর কাজ করা শাড়ি পরে রয়েছেন। কানে, গলায়, হাতে দামি গয়না, গলায় একটা বেশ চওড়া পাথরের কাজ করা নেকলেস। বাঁ দিকে গলার একটু নিচে একটা ছুরি বসানো। মনে হচ্ছে ছুরিটা প্রায় অর্ধেকের বেশি গলার ভিতরে ঢুকে গেছে। চারিদিকে রক্ত, ও কিছু জায়গায় রক্ত জমাট বেঁধে গেছে। হালকা প্রসাধনী গোটা গায়ে, চোখ দুটো বড় বড় হয়ে যেন ঠিকরে বেরিয়ে আসছে। মুখটা একটু হা হয়ে রয়েছে। ডান হাতটা পাশে ছড়ানো। একটু দূরে একটা কাঁচের গ্লাস ভেঙে পড়ে আছে, আর তার পাশে রঙিন তরলের কিছুটা শুকনো ও কিছুটা জলীয় অবশিষ্ট পড়ে রয়েছে। আর বাঁ হাতের কাছে একটা বই খোলা অবস্থায় পড়ে আছে। দেখে মনে হলো ভদ্র মহিলা হয়তো পানীয় পান করতে করতেই বই পড়ছিলেন। এনার নাম দময়ন্তী পট্টনায়ক। এই পট্টনায়ক পরিবারের মালকিন, এবং এত বড় মশলার কারবারের ইনি ছিলেন আসল কর্তা। কাল ওনার জন্মদিন ছিল, 60 বছর পূর্তি উপলক্ষে। তাই বাড়ির সব লোকজনকে নিয়ে ছোট্ট একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তারপরেই রাতে এই অবস্থা। মানে বাড়ির সবার সাথেই বসেছিলেন উনি তখন? তাহলে তো বাড়িরই কেউ ফোন করেছে ওনাকে, সেটা একদম স্পষ্ট। সেটা আমিও বুঝতে পেরেছি যে বাড়ির কেউ হয়তো এই কাজটা করেছে। কিন্তু বাড়ির প্রতিটা সদস্যই সমাজে একটা জায়গায় প্রতিষ্ঠিত, এবং এইভাবে হঠাৎ তাকে কি করে ধরি বলুন তো? সন্দেহের তীর বলতে গেলে প্রায় প্রত্যেকের দিকেই আছে। কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার পর উনি একা বসেই বই পড়ছিলেন। প্রায় দিন রাতেই উনি বই পড়ে ঘুমোতেন। কেসটা যতটা সহজ ঠিক ততটাই কঠিন, তাই না? তারপরেই রুদ্রপ্রিয় হাঁটু গেড়ে বসে দময়ন্তী দেবী ও তার আশপাশটা একটু ভালো করে দেখে নিচ্ছিল। পকেট থেকে রুমাল বের করে পড়ার বইটা একবার দেখে নিল। আচ্ছা মানিকবাবু, খুনটা আন্দাজ কটা নাগাদ হয়েছে আর খবর দিল কে? রাত 12টার মধ্যে সবাই খাওয়া দাওয়া করে যে যার রুমে শুতে চলে যায়। তারপর উনি ওনার একমাত্র বোনের সাথে বসে কিছুক্ষণ গল্প করছিলেন। রাত 1টার দিকে তিনিও তার রুমে চলে যান। তারপর ভোরবেলা কাজের লোক আসে এই ঘরটা পরিষ্কার করার জন্য। সেই এসে দেখে আর সবাইকে চিৎকার করে জাগিয়ে তোলে এবং থানায় ফোন করে। তার মানে ওনার বোন ওনাকে শেষ দেখেছিলেন, তাই তো? তারপর সম্ভবত উনি ওনার ঘরে শুতে যান এবং খুন হয়েছে রাত 1টা থেকে আজ সকালে পরিচারিকার আসার মধ্যবর্তী সময়। আচ্ছা মানিকবাবু, ময়নাতদন্তের লোক কখন আসবে? আর এই ছুরিটাও ভালো করে পরীক্ষা করে দেখবেন কোনো হাতের ছাপ বা অন্য কিছু পাওয়া যায় নাকি। রুদ্রপ্রিয় আরও বেশ কিছুক্ষণ ঘরের আশপাশটা, খাওয়ার টেবিল, চারিদিকটা ঘুরে ঘুরে দেখল। ততক্ষণে ময়নাতদন্তের লোক চলে এসেছে। সবাই এসে লাশ পরীক্ষা করল। গলার একটু নিচ থেকে ছুরিটা বের করে একটা প্যাকেটের মধ্যে রেখে দিল। গায়ে, হাতে চারিদিকটা ভালো করে দেখে নিল। না, আর কোথাও কোনো রকম আঘাতের চিহ্ন নেই। আমরা দুজন বাইরে বারান্দায় এসে দাঁড়ালাম। ততক্ষণে দরজার পাশ থেকে সবাই সরে গেছে। দেখলাম একজন বৃদ্ধ বাইরের চেয়ারে মুখ নিচু করে বসে আছে। তার পাশে আরেকজন বয়স্ক মতো মহিলা মাথায় হাত দিয়ে বসে আছেন। রুদ্রপ্রিয় আর আমি সেদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে আবার রাস্তার দিকে তাকালাম। বুঝতে পারলে কিছু? একজন 60 বছর বয়সী মহিলা, তাও আবার এত বড় একটা ব্যবসা চালাতেন। জন্মদিনের রাত্রে গলার কাছে ছুরি ঢুকিয়ে হত্যা করা হয়েছে। তাও সন্দেহ দিক বাড়ির সমস্ত লোক ও চাকর বাকরের দিকে। বাইরে থেকে কি কেউ আসলেও আসতে পারে?
বাইরে ওই যে দুজন দারোয়ান দাঁড়িয়ে আছে। রাত্রে দারোয়ান না থাকলেও নিশ্চয়ই মেন দরজায় তালা লাগানো থাকে। বাইরে থেকে কেউ আসাটা খুব একটা সম্ভব নয়। না, বাড়ির সবার সাথে ভালো করে কথা বলতে হবে। তারপর আমরা দুজন এগিয়ে গেলাম সেই চেয়ারে বসে থাকা বৃদ্ধ ও সেই মহিলার দিকে। বলছি, শুনছেন? কে? আগে আমি রুদ্রপ্রিয় গিরি, আর ও আমার বন্ধু বৃশ্চিক চট্টোপাধ্যায়। আচ্ছা, তো আপনারা? আগে ওনারা আমার সাথেই আছেন। উনি বিখ্যাত গোয়েন্দা, আর উনি লেখক আর রুদ্র প্রিয়বাবুর সহায়ক। এই কাজে পুলিশের সম্পূর্ণ সহায়তা করবেন। আচ্ছা, নমস্কার নমস্কার। আমার নাম নিতাই রায়। দময়ন্তী আমার স্ত্রী, মানে ছিল আর কি। আর ও হলো দময়ন্তীর একমাত্র বোন বীণাপানি হালদার। কিছু মনে করবেন না, দময়ন্তী দেবীর পদবী পট্টনায়ক আর আপনি রায় মানে? আগে হ্যাঁ, এটা আমার শ্বশুর বাড়ির পদবী। আমি চিরকাল এই শ্বশুর বাড়িতেই থেকে এসেছি। আমার বাড়ির পদবী হচ্ছে রায়। নমস্কার, আমি বীণাপানি হালদার। স্বামী মারা যাওয়ার পর আমি আবার বাপের বাড়িতেই ফিরে আসি। তারপর থেকে 15 বছর হতে চলে আমি এখানে আছি। আচ্ছা, বাড়িতে আর কে কে আছে? আর কাজের লোক, রান্নার লোক, দারোয়ান, এরা মিলিয়ে মোট কজন আছে? আগে আমি, বীণাপানি ছাড়াও আমাদের মেয়ে, এক ছেলে ও দময়ন্তীর সর্বক্ষণের কাজের লোক নীলু আছে। আর দারোয়ান মোট 3 জন আছে। একদম ভোর থেকে 2 জন থাকে, আর দুপুর থেকে সন্ধ্যা অবধি 1 জন। এছাড়াও রান্নার লোক, কাজের লোক মিলিয়ে মোট 3 জন। দারোয়ানরা কোনোদিনই ঘরের ভেতরে আসে না। ওই দরজার পাশে ছোট ঘরটায় ওরা বসে খায় ও রেস্ট নেয়। তার মানে সব মিলিয়ে দময়ন্তী দেবীকে ধরে এদিকে 6 জন, আর ওদিকে দারোয়ান 3 জন বাদ দিলে আরো 3 জন, তাই তো? আগে হ্যাঁ, সেটাই তো হয়। তা আপনাদের ছেলে মেয়ে, মানে মেয়ে কি বাপের বাড়ি ঘুরতে এসেছেন? আর ছেলে স্ত্রী, মানে ও কি অবিবাহিত? না, মেয়ে বাপের বাড়ি ঘুরতে আসে না। মেয়ে এখানেই থাকে। মেয়ে ও ছেলে দুজনেরই কারোর বিয়ে হয়নি। মানে ঠিক বুঝলাম না। আমি বলছি, মেয়ে লোপামুদ্রা, বছর 35 হবে, আর ছেলে বিবেক, এই 30 বছর হলো। দুজনের কেউই বিয়ে করেনি। বাইরে পড়াশোনা করে এসেছে, ব্যবসায় ভীষণ আগ্রহী দুজনেই। দিদিও কোনোদিন চায়নি ওদের দূর করতে, তাই। বুঝলাম। তা ওনারা এখন? ওরা দুজনে ওদের রুমেই আছে। এই যে সামনে, হ্যাঁ ওই রুমটাই বিবেকের, আর তার পাশের রুমটা লোপামুদ্রার, আর ওই দিকের রুমটা দিদির। সিঁড়ির কাছেই ওই ছোট ওইটা ঠাকুর ঘর। আপনারা আপনাদের রুমে যান, আমরা একটু পরে এসে সবার সাথে আলাদা করে কথা বলবো। তারপর ওনারা দুজন আস্তে আস্তে উঠে চলে গেলেন। দেখলাম নিতাই বাবু সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন, আর তার পেছন পেছন বীণাপানি দেবীও। আমি মনে মনে ভাবলাম, নিতাই বাবু নিচে কেন যাচ্ছেন? এই তো উপরের রুমটাই দময়ন্তী দেবীর। তাহলে ওনারা কি আলাদা থাকেন? দাম্পত্য কলহ বা অন্য কোনো ব্যাপার? দেখলাম রুদ্র এই ব্যাপারটা দেখল। তারপর ময়না তদন্তের লোকেরা দময়ন্তী দেবীর লাশটা বার করে নিয়ে চলে গেল। একজন কনস্টেবলকে দরজায় পাহারা দিতে বলে আরেকজনকে মানিকবাবুর কাছে নিচে পাঠিয়ে দিল। কি বুঝছেন রুদ্রপ্রিয় বাবু? ছুরিটা কিভাবে ওনার গলার ভেতরে ঢুকে গেছে দেখছেন? প্রায় অর্ধেকেরও বেশি ঢুকে গেছে। কেউ প্রচন্ড আক্রোশের সাথে খুন করেছে ওনাকে। আচ্ছা, আগে একবার সবার সাথে কথা বলতে হবে কিন্তু। হ্যাঁ, সেটাই তো। এই পাশের রুমটায় তো ওনার ছেলে থাকে। আপনারা দুজন বরং শুরু করুন, আমি একটু নিচে থেকে আসছি। তারপর আমরা দুজন গুটি গুটি পায়ে হল রুমের পাশেই রুমের দরজাটায় টোকা দিলাম। কে? একটু আসতে পারি? কিছু কথা ছিল আপনার সাথে। আসুন। আমরা দুজন দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। মাঝারি সাইজের একটা রুম।
ঢুকেই ডান দিকে দেওয়ালে একটা বেশ বড় তৈলচিত্র, তাতে একটি ছোট ছেলে ও মেয়ে দাঁড়িয়ে, একটা ছোট টেবিল চেয়ার, তার পাশে একটা বড় কাঠের আলমারি, তার পাশে একটা বড় জানালা ও কোণে রাখা সরু লম্বা একটা ফুলদানিতে কিছু বাঁশি ফুল। ডান দিকে একটা ছোট বিছানা, মাথার কাছে ছোট একটা টেবিল, তাতে একটা বই, চশমা আর একটা ওষুধের পাতা, একটা জলের মগ ও গ্লাস, এবং খাটে আরেকজন বসে। নমস্কার, আমি রুদ্রপ্রিয় গিরি, আর ও? জানি ওনাকে, ওনার বই পড়েছি আমি। বলে টেবিলের উপর আঙুল দেখালো। আপনি আমাদের চিনলেন কেমন করে? একটু আগে বাইরে আপনাদের কথা শুনেছি। আপনি বিবেক? হ্যাঁ, আমি বিবেক পট্টনায়ক। আরে আপনারা দাঁড়িয়ে আছেন, বসুন বসুন, বিছানায় বসুন। এই বলে ও উঠে আমাদের দুজনকে বিছানায় বসতে বলে নিজে টেবিলের কাছ থেকে চেয়ারটা টেনে আনলো। ছেলেটা ভীষণ ঠান্ডা প্রকৃতির মনে হয়, চোখ মুখ দেখে মনে হচ্ছে বিধ্বস্ত, কিন্তু সেখানে দুঃখ বা কান্না বা বেদনা এসব কিছুই নেই। বলুন, কি জানতে চান? আপনারা সবাই নিশ্চয়ই আমাকে খুনি বলে সন্দেহ করছেন, তাই না? আরে না না, এসব আপনি কি বলছেন? তাছাড়া আপনার এরকম মনে হওয়ার কোনো কারণ আছে কি? না, আসলে আমার ঘর একদম পাশেই তো, তাই। হ্যাঁ, সেদিক দিয়ে দেখতে গেলে একটা সন্দেহ থেকেই যায়। তবে কি জানেন, আমরা সবাইকেই সন্দেহ করি, কেউই আমাদের চোখে সন্দেহের ঊর্ধ্বে নয়। আচ্ছা, তবে আপনাকে কয়েকটা প্রশ্ন করব। কিছু প্রশ্ন হয়তো ব্যক্তিগত হতে পারে, এই সবই কিন্তু তদন্তের খাতিরে, কিছু মনে করবেন না প্লিজ। বেশ, করুন। বাইরে আপনার মাসে বললেন আপনারা সবাই মামার বাড়ি থাকেন। হ্যাঁ, মামা বাড়িতেই থাকি। কি কারণে থাকি তেমন কিছুই জানি না, তবে দাদুর কোনো ছেলে ছিল না, আর মাই বড় ছিল। তাছাড়া এত বড় ব্যবসা, বাড়ি, এত কিছু সামাল দেবে কে? তাই মনে হয় মা এখানে থেকে গেছে। আর আমার জন্মের পর থেকে তো আমি এখানেই আছি। তো শুনলাম আপনি বিয়ে করেননি, মানে আপনার মা নাকি? হ্যাঁ, এটা সত্যি কথা যে মা কোনো কারণে চায়নি আমাদের বিয়ে দিতে। উনি চেয়েছিলেন ওনার পরে যেন ব্যবসা আমি বা দিদি কেউ একজন দেখি, তাই আর কি। আর আমার বাড়িতে মায়ের মুখের ওপর কথা বলার সাহস বা ইচ্ছে কারোরই নেই। আচ্ছা, আপনি আপনার মায়ের এই ডিসিশনটা কি মন থেকে মেনে নিয়েছিলেন? মাকে এই বাড়ির সবাই খুব শ্রদ্ধা করে, ভালোবাসে, তাই উনি যা বলেন সেটাই শেষ কথা। বললাম না, ওনার উপরে কথা বলার সাহস বা ইচ্ছে কারোরই নেই। আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক কেমন? মানে মানে আপনার মায়ের সাথে আপনার সম্পর্কটা আসলে কেমন? মানে কোনো মনোমালিন্য বা ঝগড়াঝাটি এমন কিছু? মা ছেলের সম্পর্ক যেমন হয় সেরকমই সাধারণত। উনি ওনার মতো ব্যবসা, এই বাড়িঘর সব কিছুই সামলাতেন। তা ব্যবসায় যোগদান করেছেন? দেখেন ব্যবসার কি হাল বা হিসাবপত্র এসব কিছু? মানে মা বলেছিলেন আরও কিছুদিন পর ব্যবসার ভার হয়তো দিলেও দিতে পারেন, না হলে আমি চাইলে ওনার সাথে ব্যবসায় যোগদান করতেই পারি। বুঝলাম। তা আপনার বাবার সাথে আপনার সম্পর্ক কেমন? এইসব প্রশ্ন একটু বেশি ব্যক্তিগত হয়ে যাচ্ছে না? মাফ করবেন, তবে আমি তো প্রথমেই বললাম কিছু প্রশ্ন ব্যক্তিগত হলেও হতে পারে। তাছাড়া আপনি স্বাচ্ছন্দ্যে বললেন আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক কেমন, অথচ বাবার সাথে জিজ্ঞেস করাতে? উনি ওনার মতন থাকেন আর আমরা আমাদের মতো। উনি কোনোদিন দেখেননি আমি কি খাচ্ছি, কি করছি, কেমন আছি। উনি সারাটা জীবন ওনার শ্বশুর বাড়িতে আয়েশ করেই জীবনটা কাটিয়ে দিলেন। আর আপনার দিদি? দিদি ভীষণ সৎ, খুব ভালো মানুষ। ওর ইচ্ছে ছিল সংসার করবার, অনেকবার চেষ্টাও করেছিল মাকে বোঝাতে, বাবাকেও বলেছিল অনেকবার, কিন্তু কারও কিছু করার ছিল না। এখন তো মাঝে মাঝে মায়ের সাথেই ব্যবসার খাতাপত্র বাকি কাজ দেখে। কিন্তু আপনার বাবা, উনি ব্যবসার কিছু দেখেন না? না, কোনোদিনও না। বেশ। কাল রাতে আপনি কখন ঘুমিয়েছেন? কালকে আমরা সবাই কম বেশি একটু পান করেছিলাম, তারপর ঘুম পেতে যে যার মতো উঠে আস্তে আস্তে চলে যাই। তাছাড়া সেই সময় রাত্রে খুব ঝড়ও হচ্ছিল, আর কারো বসে থাকতে ইচ্ছে হয়নি। আমি সবার আগে রুমে এসে শুয়ে পড়ি। বিশ্বাস করুন, আমি জানি না এটা কখন হয়েছে। আমি শোয়ার সময় শুধু শুনেছিলাম কিছু পায়ের শব্দ, মনে হয়েছিল কিছু লোক উঠে চলে যাচ্ছে।
তারপর মা কতক্ষণ ওইখানে ছিল, কেন ছিল, কি করছিল আমি সত্যিই জানি না। নীলু কাকা চিৎকার করতে আমি তখনই বিছানা ছেড়ে উঠে গিয়েছিলাম। তারপরই দেখি ওই দৃশ্য। খুন তো এই ঘরের মধ্যে কেউ করেছে, তাই না? বাইরে কারো পক্ষে আসা সম্ভব নয়। আপনাদের মধ্যেই কেউ একজন খুনি। আপনার কি মনে হয়, কার আপনার মায়ের প্রতি এত রাগ ছিল যে এভাবে খুন করতে পারে? বিশ্বাস করুন, আমি জানি না, আমি সত্যিই কিছু জানি না। আমি কিছু বলতে পারবো না। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার একদম সকালেই ঘুম ভেঙেছে। আমি সত্যি কিচ্ছু জানি না। বিবেকের ঘর থেকে বেরিয়ে আমরা এবার পাশের ঘরে গেলাম। আসতে পারি? আরে আপনারা এখানে শুরু করলেন জিজ্ঞাসাবাদ? হ্যাঁ। দরজা খুলতেই দেখলাম আমাদের সামনে একজন মহিলা দাঁড়িয়ে। শুনেছি ওনার বয়স ৩৫, তবে ওনাকে দেখে আর চোখ মুখ দেখে ওনার বয়স আরও বেশি মনে হচ্ছে। তবে হ্যাঁ, মায়ের মৃত্যুর পর এইরকম অবস্থা হওয়াটা স্বাভাবিক। একটা বেশ ভালো দামি সুতির কাপড় পরে, চুলটা কোনো মতে এলোমেলো খোপা করা, কপালে একটা ছোট টিপ, কানে গলায় হাতে হালকা কিছু সোনার গয়না। ওনার মুখটা ঠিক একই রকম, দময়ন্তী দেবীর মতন। আসুন, ভেতরে আসুন। আমরা তিনজন আস্তে আস্তে ভেতরে ঢুকে গেলাম। এই ঘরটা অপেক্ষাকৃত অনেকটাই বড় আর সুন্দর সাজানো গোছানো। আসবাবপত্রের থেকে পুরনো ও দামি বইয়ের সংখ্যাই বেশি। আমরা তিনজন ছাড়াছাড়ি করে বিছানা ও একটা চেয়ারে বসলাম। উনি একটু দূরে আরও একটি চেয়ারে বসলেন। নমস্কার, আমি লোপামুদ্রা পট্টনায়ক। ইনি হলেন রুদ্রপ্রিয় গি, আর উনি হলেন বিখ্যাত সাহিত্যিক বৃশ্চিক চট্টোপাধ্যায়। ও, আপনি কালে বৃশ্চিক বাবু? আমি আপনার কয়েকটা বই পড়েছি। বইগুলো না আসলে আপনার ভাইয়ের ঘরে রাখা, তো আমরা দেখেছি। ও, আপনারা ভাইয়ের সাথে অলরেডি কথা বলে নিয়েছেন? আচ্ছা, আপনারা কি ওকে কোনোভাবে সন্দেহ করছেন কি? সেটা তো এখন বলতে পারবো না আমরা কাকে সন্দেহ করছি, তবে সবাই কিন্তু আমাদের সন্দেহের খাতায় আছেন। আপনার ঘরটাও তো খুব দূরে নয়। আপনি তো চাইলে আপনার মাকে হত্যা করতেই পারেন, তাই না? আপনি কি বলছেন? আমি আমার নিজের মাকে খুন করব? পাগল হয়ে গেছেন না কি? আমি আমার মাকে কেন খুন করতে যাব? আমার খুন করার কি উদ্দেশ্য? আপনার ভাইয়ের ঘরটা তো সব থেকে সামনে। আপনার কি মনে হয় আপনার ভাই খুন করতে পারে? দেখুন, আমি আমি মানছি ও একটু অন্যরকম, একটু রকচটা, কিন্তু তাই বলে ও মাকে খুন করবে? এটা তো হতে পারে না। আপনার মা তো আপনাকে একটু বেশি ভালোবাসতেন, তাই না? না, মানে সেরকম কোনো ব্যাপার নয়। তবে উনি চেয়েছিলেন ওনার পরে কেউ একজন এই ব্যবসার দায়িত্ব নিক, আর সে সব দিক থেকেই যেন একটু শিক্ষিত, বেশি নিখুঁত হয়। আমি নিজে থেকেই চেষ্টা করে ব্যবসার কাজ শিখেছি। আপনার ভাই বুঝি শিখতে চায় না? আসলে মা ওকে তেমনভাবে কোনোদিন ভরসা করতে পারেনি, তাই আর কি চেয়েছিল আর একটু দেরি করে। কিছু ব্যক্তিগত প্রশ্ন করব, দয়া করে কিছু মনে করবেন না। এগুলো জানার আমাদের ব্যক্তিগত কোনো কারণ নেই, তবে আপনার মায়ের খুনিকে ধরতে কিছু প্রশ্ন করতে হবেই। বেশ, বলুন না, কি জানতে চান? তাহলে আপনারা ভাই বোন কেউই বিয়ে করেননি, তাই তো? আপনাদের মায়ের মত ছিল না বলে। এসব ব্যক্তিগত প্রশ্ন তদন্তের মধ্যে কি সত্যিই দরকার? হয়তো পড়বে। আপনার মা খুন হয়েছেন ওনার জন্মদিনের রাত্রে। আপনারা সবাই একসাথে খাওয়ার পর উনি খুন হন, আর খুনটা আপনাদের মধ্যে কেউ করেছে, তাই না? একটা মোটিভ তো নিশ্চয়ই থাকবে। তা বলে আমি আমার মাকে খুন করব? দেখুন, উনি যেটা জিজ্ঞাসা করছেন সেটার উত্তর দিন, না হলে কিন্তু আমরা অন্য ব্যবস্থা নেব। হ্যাঁ, মা চেয়েছিলেন আমাদের বাড়িতে রাখতে, পরে ব্যবসাতে সাহায্য করতে। এই এত বড় ব্যবসা, এত সম্পত্তি, এত প্রতিপত্তি, ওনার পরে যোগ্য কোনো ছেলে বা মেয়ে যেন এসব কিছুর দায়িত্ব নেয়, উনি এটাই চেয়েছিলেন। শুনলাম আপনার নাকি বিয়ে করে সংসার বাঁধার ইচ্ছে ছিল। সেটা তো আর
হ্যাঁ ছিল, কিছু বছর আগে তো ছিল অন্তত। আমি আমি নিজে যথাসাধ্য চেষ্টাও করেছিলাম যদিও। তা আপনার কোনো কাছের মানুষ ছিল বুঝি? হ্যাঁ, তাও ছিল। ওর নাম রুদ্র, রুদ্র বিনায়ক মজুমদার। আমাদের দুজনেরই বিয়ের বয়স হয়েছিল, অনেক বছরের সম্পর্ক ছিল আমাদের। ও একটা ভালো কোম্পানিতে চাকরিও পেয়েছিল, ওর বাড়ি থেকে মেয়ে দেখা শুরু করেছিল। তারপর আমি তখনই মাকে অনেক বোঝানোরও চেষ্টা করি, কিন্তু না, মায়ের এক জেদ। আর ওনার মুখে কালি মাখিয়ে ওনাকে অসম্মান করে আমার পক্ষে বিয়ে করা কোনোভাবেই সম্ভব ছিল না। তাই অনিচ্ছা সত্ত্বেও আমি সম্পর্কটা ভেঙে দিই। তা আপনার নিশ্চয়ই রাগ হয়েছিল খুব। এত বছরের একটা সম্পর্ক, এত ভালো একটা ছেলে, এইভাবে সম্পর্কটা ভেঙে দিতে হয়। বছরের পর বছর এইভাবে ঘরে বসে আছেন, আর তো মনে হয় কোনোদিনই বিয়ে করতে পারবেন না, তাই না? আপনি যে কি বলতে চাইছেন আমি বেশ বুঝতে পারছি অফিসার। এতটাও বোকা আমি নই। হ্যাঁ, তা ঠিক, তখন খুব রাগ হয়েছিল, খুব। কিন্তু তাই বলে আমি সেই রাগ থেকে এত বছর পর আমি নিজের মাকেই মেরে দেব? অবশ্য পরে আমি বুঝেছিলাম যে মায়ের কথাটাই ঠিক। এই তো দেখুন, আমি এত সুন্দর ব্যবসা সামলাচ্ছি, বাড়ির বড় মেয়ের দায়িত্ব নিতে চাইছি। এটাই কম নাকি, তাই না? তা আপনার বাবার সাথে আপনার সম্পর্কটা শুনলাম খুবই ভালো। উনি নাকি খুব শান্ত প্রকৃতির, নিজের মতোই থাকতেন সবসময়। উনি কেন নেননি কোনো দায়িত্ব? আমার তখন ওই 4-5 বছর বয়স হবে বোধ হয়। দাদু হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন, আর তখন বাড়িতে তেমন কেউ ছিল না যে এত বড় ব্যবসা দেখাশোনা করতে পারে। তাই মা এক প্রকার জোর করে ওই বাড়ি থেকে বেরিয়ে আসেন দাদুকে দেখতে। আর তার ঠিক 1 বছর পর দাদু মারা যায়, আর তারপরে এই পুরো ব্যবসা মাই দেখাশোনা করেন। উনি আর কখনো বাবার বাড়ি ফিরে যাননি। তা বাবারও আর ফেরা হয়নি। তবে উনি কিন্তু কোনোদিনই মায়ের কোনো বিষয়ে বা ব্যবসার বিষয়ে মাথা গলাননি। উনি শুধু শুধু থেকেই গেলেন, ওই ঘর জামাই হয়েই থেকে গেলেন। না নিজের কোনো আত্মসম্মান আছে, না সম্পর্কের কোনো মর্যাদা। বাই দ্য ওয়ে, আর কিছু কি জানার বাকি আছে আপনাদের? আপনি বলতে পারবেন এই বাড়িতে আপনার মায়ের প্রতি কারো ক্ষোভ আছে কি? একটা মানুষকে তারই নিজের বাড়িতে, মানুষজন বলতে আপনারা এই কজন আর চাকর বাকর কিছু, খুন করলে এই কজনের মধ্যেই? ওয়েল, শি ওয়াজ ভেরি স্ট্রিক্ট অ্যান্ড ভেরি অনেস্ট। উনি খুবই কঠোর ছিলেন, কিন্তু কোনোদিনই চট করে রাখতেন না। কিন্তু কোনো কথার অমান্য হলে এটা তিনি একদম বরদাস্ত করতে পারতেন না। এই ঘরে যে যা করতো, কে কী খেত, সব কিছু মায়ের মতেই হতো। ওনার মুখের উপরে কেউ কোনো কিছু বলার কোনো দিন সাহস পেত না, আর কেউ সেটা করতেও না। কাউকে সন্দেহ হয় না? না। খাওয়া শেষ করে আপনি কখন শুতে এসেছিলেন কাল রাতে? খাওয়া শেষে আমরা সবাই কিছুক্ষণ গল্পগুজব করছিলাম। তারপরে খুব জোরে ঝড় ওঠে। নীলু কাকা এসে ঘরের সব মোমবাতিগুলো জ্বালিয়ে দেয়। তারপর সবার আগে ভাইয়ে উঠে যায়। কিছুক্ষণ পর আমিও উঠে চলে যাই, আর আমার পিছন পিছন বাবাও চলে গিয়েছিলেন। সম্ভবত মাসি মনে হয় সবার শেষে উঠে গিয়েছিল। ঘরে এসে আপনি কি করছিলেন? মানে ঘুমিয়ে গেছিলেন নাকি? মায়ের মতো আমারও বরাবরের বই পড়ার অভ্যাস। টেবিলে রাখা অভিজ্ঞানম শকুন্তলা ওইটাই পড়ছিলাম তখন। তবে বেশিক্ষণ পড়তে পারিনি, এই ধরুন আধ ঘন্টা। ওই আধ ঘন্টা পড়েই তারপর শুয়ে পড়ি আমি। ততক্ষণ অবধি তো সম্ভবত মাসি আর মায়ের গল্প শুনতে পেয়েছিলাম, যতদূর আমার মনে আছে। ঠিক আছে, আমরা এখন উঠি। আমাদের আপাতত আর কিছু জানার নেই, পরে কিছু সাহায্য চাইলে আবার আসতেও পারি, হয়তো একটু বিরক্ত করবো তখন। এই বলে আমরা 3 জন ওনার ঘর থেকে বেরিয়ে গেলাম। পাশের ঘরের সামনে গিয়ে দাঁড়াতে আমি রুদ্রকে জিজ্ঞেস করলাম, কি বুঝছো? মানিকবাবু, আপনি খোঁজ নিন
দয়মন্তী দেবী কোনো উইল করেছিলেন কিনা, আর আমি দেখছি কোনো উকিলের নাম বা গুরুত্বপূর্ণ ফাইল সব কোথায় পাওয়া যায়। আপনিও দেখুন। আচ্ছা, তোমরা দাঁড়াও, আমি একবার লোপামুদ্রা দেবীকে জিজ্ঞাসা করি, উনি নিশ্চয়ই জানবেন। এই বলে রুদ্র আবার ঘুরে লোপামুদ্রা দেবীর ঘরের দরজায় টোকা মারল। ভেতর থেকে দরজাটা খুলে যেতে রুদ্র ভিতরে ঢুকে গেল। আবার ঠিক 2 মিনিটের মাথায় হাসি মুখে বেরিয়ে এসে বলল, চলো, এই ঘরটা তো দয়মন্তী দেবীর। মানিকবাবু, আমরা কিন্তু এবার এই রুমটা দেখব, একবার ভালো করে চারিদিকটা দেখে নেওয়া যাক। লোপামুদ্রা দেবীর থেকে কিছু জানতে পারলেন? না, উনি বলেন উনি এসব বিষয়ে কিছুই জানেন না। একজন উকিল আছে যিনি ব্যবসা সংক্রান্ত বিভিন্ন কাজ, দলিল, এইসব ব্যাপারে ওনার মাকে সাহায্য করে, তবে উইলের ব্যাপারে উনি কিছুই জানেন না। আমরা 3 জন তালা খুলে দময়ন্তী দেবীর ঘরের ভিতর ঢুকলাম। এই ঘরটা অনেক বড়, মনে হয় বিবেকবাবু ও লোপামুদ্রা দেবীর দুজনের ঘরের যোগফলের সমান হবে এই একটি ঘর। ঢুকেই দেখলাম এই ঘরটা বেশ আধুনিক আদব কায়দায় বানানো। ঘরের ভেতরের সব কিছুর মধ্যে বেশ আধুনিকতার ছোঁয়া আছে। বাকি সবকটি ঘর থেকে এই ঘরটা অনেক আলাদা। ডান দিকে বড় জানালার সামনে একটা মাঝারি সাইজের বিছানা, খুব দামি বেড কভার নয়, তবে সুন্দর করে পাতা। বিছানার বাম পাশে একদম কোণে একটা টেবিল ল্যাম্প ও কিছু টুকটাক জিনিস। তার পাশেই একটা বেশ বড় সাইজের টেবিল, তাতে বেশ কিছু ফাইল, খাতা, ডায়েরি রাখা। একটা বেতের দামি চেয়ার। ঘরের ডান পাশে কোণ ঘেঁষে ছোট একটা বইয়ের র্যাক করা। ঘরের বাম পাশে আরেকটা ছোট গোল টেবিল, তাতেও কিছু বই, কিছু ফাইল, পেন, চশমা রাখা। বড় কাঠের সুন্দর কারুকার্য করা একটা আলমারি ও একটা ছোট্ট ড্রেসিং টেবিল। সেখানে বেশ কিছু মেয়েদের প্রসাধনী রয়েছে। পাশে অ্যাটাচড ছোট সাইজের বাথরুম। মানিকবাবু, আপনি ওদিকে টেবিলে রাখা ওই ফাইলগুলো একটু দেখুন ভালো করে। দেখুন কোনো রকমের কাগজপত্র পান কিনা, আর ব্যবসা সংক্রান্ত যদি কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র পেয়ে থাকেন তাহলে দেখুন। আর বৃশ্চিক, তুমি ওই টেবিলটা দেখো কিছু পাও কিনা, আমি এদিকটা দেখে নিচ্ছি। প্রায় আধ ঘন্টা ধরে সবকিছু ঘেঁটে ঘুটে একটা পার্সোনাল ডায়েরি পেলাম। আরও একটা ছোট ডায়েরি পেলাম যাতে অনেক ফোন নম্বর লেখা আছে। রুদ্র কিছু ওষুধ পেল যেগুলো কিনা রাত্রে ঘুম না হলে এবং মানসিক চাপ থাকলে এইরকম অবস্থায় মানুষ খায়। আর মানিকবাবু ব্যবসা, টাকা পয়সা সংক্রান্ত কিছু কাগজপত্র পেলেন, সেগুলো কিন্তু বেশ সন্দেহজনক, তবে কোনো দলিল বা ওই জাতীয় কিছু পেলাম না কেউ। মানিকবাবু, আপনি আগেই কাগজপত্র, ডায়েরি এগুলো সব নিচে জিপে রেখে আসুন, আমরা একটু ঠাকুর ঘরটা দেখে নিই, তারপরে নিচে যাব। ছোট একটা ঠাকুর ঘর, সেখানে একদিকে লোকনাথ, একদিকে মা কালী ও একটা মাঝারি সাইজের শিবলিঙ্গ বসানো। মন্দিরে কিছু বাসি ফুল পড়ে আছে। মন্দিরের পেছন দিকে বড় জানলাটা বন্ধ। মানিকবাবু ভালো করে ঠাকুর প্রণাম করে নিচে চলে গেলেন। ঠাকুর ঘরের দরজাটায় আবার শেকল তুলে আমরা বারান্দায় এসে দাঁড়ালাম। বৃশ্চিক, অনেকটাই বেলা হয়ে গেছে, আজ গরমটা অনেক বেশি। হ্যাঁ, কাল ঝড় বৃষ্টির পর আজ তাপটা যেন আরো বেশি। চলো এবার, এই বেলা জিজ্ঞাসাবাদ না, একবার এনাদের অফিসে যেতে হবে। কেন, হঠাৎ কি হলো? এখনো তো। আবার বিকেলে আসবো, এখন আর ভাল লাগছে না। চলো অফিসটা ঘুরে যাই। এই বলে আমরা নিচে নামবো এমন সময় দেখলাম লোপামুদ্রা দেবীর ঘরের দরজাটা খুলে গেল। এ কি, আপনাদের এখনো জিজ্ঞাসাবাদ শেষ হয়নি? আপনি কোথাও যাচ্ছেন বুঝি? ওনাকে দেখে মনে হচ্ছে উনি যেন কোথাও বেরোচ্ছেন। চুলটা মোটামুটি খোঁপা করা, একটা ভালো সুতির কাপড় পরে বেরিয়ে এলেন। হ্যাঁ, মানে এই একটু অফিসে যাচ্ছিলাম। আজ কিছু মশলার গাড়ি পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছে, তাই এই সময় একটু থাকতে হয় আর কি। ওই হিসাবপত্র, খাতাপত্র এগুলো সব মিলিয়ে দেখে নিতে হয়। ওখানে একজন ম্যানেজার আছেন বটে, কিন্তু মা এই সময়গুলো নিজে দাঁড়িয়ে থাকতো তো, তাই আমিও ভাবলাম যদি। ও বুঝলাম, আমিও ভাবছিলাম আপনাদের অফিসটা একবার ঘুরে দেখবো। তাহলে চলুন একসাথে যাওয়া যাক। হ্যাঁ, আসুন। কোথায় যাচ্ছেন আপনারা? এই অফিসটা দেখতে। আর বাকি জিজ্ঞাসাবাদ? বিকেলে আসবো, আপনিও চলুন আমাদের সাথে। আপনারা ওখানে যান, কথা বলুন। আমি কাল এসে ভালো করে সবাইকে জিজ্ঞাসাবাদ করব। এখন একবার থানায় যেতে হবে আমাকে। আসছি আমি, কেমন?
তারপর আমরা তিনজন নিচে নেমে গেলাম। মেন গেট থেকে বেরিয়ে ডান দিকে দেখলাম কটা বড় মালবাহী গাড়ি দাঁড়িয়ে। তারপর পাশে একটা গেট দেওয়া জায়গায় ঢুকে গেলাম। দেখলাম কিছু লোক একটা জায়গায় দাঁড়িয়ে গোল করে কিছু আলোচনা করছে। আমরা একটু পেছনে দাঁড়িয়ে রইলাম। লোপামুদ্রা দেবী এগিয়ে গেলেন সবার কাছে। একজন এগিয়ে এলেন, ইনি ম্যানেজার মনে হয়, ভালো করে জামা প্যান্ট পরা, বছর 50 বয়স হবে। লোপামুদ্রা দেবীর মাথায় হাত দিয়ে বুলিয়ে দিলেন। বুঝলাম লোপামুদ্রা দেবীর খুব কাছের উনি। কিছুক্ষণ কান্নাকাটি ও সবার সমবেদনা প্রকাশের পর লোপামুদ্রা দেবী ও আমরা এবং আরও কিছু লোক ঢুকে গেলাম সেই হল ঘরটির ভেতরে। দেখলাম একপাশে কিছু ড্রাইভার গোছের লোক বসে আছে। যা হবার হয়েছে, এবার যে যার কাজে লেগে পড়ে। আমি আর রুদ্র কিছুক্ষণ সেই ম্যানেজারের সাথে কথা বললাম। বুঝলাম ব্যবসা খুব ভালো চলছে। দময়ন্তী দেবী তার নিপুণ হাতে ও কঠোর পরিশ্রমে ব্যবসাটাকে এত বছর এইভাবে দাঁড় করিয়ে রেখেছেন এবং সময়ের সাথে সাথে ব্যবসাটার আরও উন্নতি হচ্ছিল। হ্যাঁ, বেশ কিছু বিপক্ষ দল রয়েছে এই কলকাতার বাজারে, তবে ওনার ধারে কাছেও কেউ নয়। যেমন নিষ্ঠাবান, তেমনি এই কোম্পানির প্রত্যেকটা মানুষকে উনি খুব ভালোবাসতেন ও সম্মান করতেন। প্রত্যেকের সময়, সুবিধা, অসুবিধা সব কিছু বুঝতেন। তার এইভাবে মৃত্যুতে এবার এত বড় ব্যবসাটাকে দেখবে, সেটা নিয়ে ম্যানেজার খুবই চিন্তিত। সেটা ওনার কথাবার্তায় বেশ বোঝা গেল। হঠাৎ এইভাবে খুন, এখানে কোনো কর্মীর কারো সাথে কোনো রকম ঝগড়াঝাঁটি, অশান্তি, ঝামেলা ছিল না। আর তারই 10 বছরের চাকরি জীবনে সরাসরি কারো সাথে ঝগড়াঝাঁটি, অশান্তি হতেও দেখেননি। তবে কে খুন করতে পারে এভাবে? দময়ন্তী দেবীর ব্যক্তিগত জীবনের কিছু প্রশ্ন করতে উনি বললেন উনি তেমন কিছুই জানেন না, এবং যদি কিছু জানেনও সেটা উনি বলতে চান না। এটা ওর ধর্ম ও কর্মের বিরুদ্ধে। এখানে আর জানার মতো কিছু নেই। চলো এবারের জন্য ঘরে ফিরে যাক, বিকেলে আবার আসবো। রুদ্রপ্রিয় বাবু, 1 মিনিট। কিছু বলবেন? হ্যাঁ, আসলে আমি চাই আপনি মায়ের খুনিকে যে করেই হোক না খুঁজে বার করুন। মানে আপনি তো একজন প্রাইভেট ডিটেকটিভ, পুলিশের সাথে কাজ করেন। আপনি আপনি দয়া করে খুঁটিয়েই দেখুন এই ব্যাপারটা। আমি না সত্যি জানতে চাই কে আর কেন এইভাবে মাকে খুন করলো। মা সত্যিই খুব ভালো মানুষ ছিলেন। বাড়িতে এমন কেউ নেই যে মাকে ভালোবাসে না, সম্মান করে না। আর তার উপর না, কিছু না। আমি শুধু এইটুকু চাই আমার মায়ের খুনি শাস্তি পাক। আমি জানি রে কি করে এইসব আমি একা সামলাবো, আমি জানি রে, কিন্তু আমি এর একটা শেষ দেখতে চাই। প্লিজ, যে করে হোক আপনি মায়ের খুনিকে খুঁজে বার করুন প্লিজ। আর আপনি আপনার সাম্মানিক নিয়ে একদম ভাববেন না, আমি আমার সাধ্য মতো দেব। আপনি প্লিজ আমার মায়ের খুনিকে বার করুন, খুঁজে বার করুন আপনি। আমি সাম্মানিক নিয়ে ভাবি না, তবে হ্যাঁ, আমি এই কেসটাকে নিজের মতো করে ভালো করে দেখব। আপনার মায়ের খুনি ঠিক ধরা পড়বে। আমরা সেখান থেকে বেরিয়ে যখন রাস্তায় উঠলাম তখন বেশ দুপুর হয়ে গেছে। আমরা একটা রিক্সা নিলাম। কি রুদ্র, তাহলে নতুন কেস? আচ্ছা, তাহলে তুমি কি লোপামুদ্রা দেবীকে সন্দেহ তালিকার বাইরে রাখছো? না, উনি আমায় কেসটা দিলেন বলে যে উনি সন্দেহের বাইরে, এমনটা কিন্তু একদম না। বরং ওনার প্রতি সন্দেহটা আরো বাড়লো। কেন বাড়লো? কেন? মা মারা গেছে, এই ডেড বডি নিয়ে যাওয়া হলো, আর উনি একদম ব্যবসা দেখতে শুরু করলেন। হ্যাঁ, হয়তো এগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ, তবুও কেমন যেন একটা সন্দেহজনক।
হ্যাঁ, আমারও ওই একই জিনিস মনে হলো তখন। কেমন যেন ঠান্ডা প্রকৃতির সবাই। বাড়ি ফিরে দেখলাম মানিকবাবু সেই খাতা, ডায়েরি ও দলিল জাতীয় সব কাগজপত্র বাড়িতে দিয়ে গেছেন। স্নান আহার করে একটু জিরিয়ে নিলাম। তবে ঘরে আসা থেকে এখনো অবধি রুদ্র এই বিষয়ে একটাও কথা বলেনি। তবে ও যে কিছু ভাবছে সেটা ওর কপালে পড়া ভাঁজ দেখে বোঝা যাচ্ছে। ও না শুয়ে দেখলাম সেই ডায়েরি ও কাগজগুলো নিয়ে রুমে ঢুকে গেল। বিকেল 5টায় একটু রোদটা কমতে আমরা দুজন আবার বেরিয়ে গেলাম পট্টনায়ক বাড়ির উদ্দেশ্যে। আমরা দুজন বড় গেটের সামনে দাঁড়াতেই পাহারায় থাকা একজন কনস্টেবল আমাদের দরজা খুলে দিল। ভেতরে ঢুকতেই দেখলাম সামনের বড় বারান্দায় বেশ কিছু লোকজনের ভিড়। একপাশে চেয়ারে নিতাইবাবু বসে আছেন। বীণাপানি দেবী সবাইকে শরবত দিচ্ছেন, সাথে কাজের লোক আছে। আর লোপামুদ্রা দেবী সবার সাথে কথা বলছেন। সেই সকালের শাড়িটাই পরে আছেন। দেখে মনে হচ্ছে উনি হয়তো কেঁদেছেন। আমরা বারান্দায় দাঁড়াতেই লোপামুদ্রা দেবী আমাদেরকে দেখে সামনে এগিয়ে এলেন। আপনারা আর আসুন না, আসুন। কি হচ্ছে এখানে, এত লোকজন? ওই ওনারা বিভিন্ন ছোটোখাটো ব্যবসায়ী। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে একটু আগেই সবাই এসেছেন। এবার চলে যাবেন। বললাম যে পুলিশ তদন্ত করছে। কিন্তু রুদ্রপ্রিয়বাবু, আপনার কাছে না আমার একটা অনুরোধ আছে। আপনি না কাউকে জানতে দেবেন না যে আমি আপনাকে পার্সোনালি এইসব বিষয়ে খোঁজ খবর চালাতে বলছি। যদি কখনো কোনো অসুবিধা হয় আপনার তদন্তের কাজে, তখনই না হয় আমি সবাইকে বলবো। তার আগে আমি চাই না এটা কেউ জানুক বা কেউ কিছু মন্তব্য করুক এই নিয়ে। আচ্ছা, বুঝলাম। আমাদের তো আরও কিছু জিজ্ঞাসাবাদ ছিল আপনার বাবা ও মাসের সাথে। আর উনি বোধহয় নীলু কাকা, তাই না? হ্যাঁ, উনি নীলু কাকা। প্রায় 10 বছর আগে উনি এসেছিলেন এই বাড়িতে কাজ করতে। পরিবারে ওর আলাদা করে বলতে আর কেউ নেই। কখনো বিয়ে থা করেননি। এই বাড়িতে এইভাবেই রয়ে গেছে। উনি তো থাকতেন আমার মায়ের সর্বক্ষণের সঙ্গী হয়ে। তবে উনি প্রায় আমাদের ওই বাড়ির লোকই বলতে পারেন। আর বলতে গেলে উনি আমাদের একরকমের কাছের মানুষ। আসুন আপনারা। ঠিক আছে, আপনি ওখানে থাকুন, আমরা এখানে বসছি। ওনারা সবাই চলে গেলেই না আমি জিজ্ঞাসাবাদ শুরু করব। অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা এখানে বসুন, আমি একটু আসছি। হ্যাঁ নীলু কাকা, ওনাদের একটু শরবত করে দাও না। আমরা দুজন শরবত খেয়ে মিনিট 15 এভাবে বসে রইলাম। তারপর দেখলাম লোপামুদ্রা দেবী সবাইকে বাইরে গেট অবধি ছেড়ে দিয়ে আসছেন। নিতাইবাবু উঠে পেছনে ওনার রুমে চলে গেলেন। আর বীণাপানি দেবী নীলু কাকার সাথে হাতে হাত মিলিয়ে সব জিনিসগুলো তুলে রাখছিলেন। তারপর লোপামুদ্রা দেবী এলেন। মাফ করবেন, আপনাদের কাজের সময় এইভাবে এতক্ষণ বসিয়ে রাখলাম। এই যে এই সামনের ঘরটা, এটা মাসিমণির রুম। আর ওর পাশেরটা বাবার। আর ওই যে ডান পাশে ওই দিকটা দেখছেন, ওই দিকেই রান্নাঘর আর একটা ছোট করে ঘর আছে, ওইটাই নীলু কাকার। আর দুটি ঘর মিলিয়ে 3 জন কাজের লোক থাকে। আর সামনের বাঁ দিকে ওইটা হচ্ছে গাড়ি বারান্দা। হ্যাঁ, দেখলাম দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। তো ড্রাইভার নেই? না, আমাদের পার্সোনাল কোনো ড্রাইভার নেই। তবে যারা ড্রাইভারি করেন তাদের সাথে যোগাযোগ আছে। কখনো কেউ কাজে বা কখনো কেউ বাইরে গেলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করলে কেউ না কেউ ঠিক চলেই আসে। ঠিক আছে, একবার আপনার বাবার সাথে কথা বলতাম। হ্যাঁ নিশ্চয়ই, উনি তো ওনার রুমেই আছেন। আসুন না, আপনারা আসুন। বাবা, বাবা, এই যে দেখো কে এসেছেন তোমার সাথে কথা বলতে। এই বলে আমরা দুজন নিতাইবাবুর ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। ভদ্রলোক চুপচাপ নির্বিকার আছেন। তবে ওনাকে দেখে মনে হচ্ছে ওনার মনের সাথে শরীরটাও বোধহয় ঠিক নেই। খুব বড় একটা ঝড় বয়ে যাচ্ছে সবার উপর দিয়ে। এই দময়ন্তী দেবী ওনার স্ত্রী ছিলেন। ও মামুনি, আয় আয়, ঘরে আয়। আর আপনারাও আসুন। আমরা লোপামুদ্রা দেবীর পেছন পেছন ঘরের ভিতরে ঢুকলাম। ছোট সাইজের একটা ঘর, একটা ছোট বিছানা, একটা ছোট টেবিল চেয়ার
তাতে রাখা কিছু বই, খবরের কাগজ, একটা বেশ বড় আলমারি, পাশে আরও একটা ছোট আলমারি যেখানে পুরো তাকে থাকে বই সাজানো, আরেকটা ছোট কাঠের বাক্স। আমার তো ভাবতেই অবাক লাগছে দময়ন্তী দেবীর স্বামী এইভাবে থাকেন। দুজনে কি তাহলে একেবারে আলাদা হয়ে গেছে? ওনার রুমটা বিদেশি আদব কায়দায় বানানো, আর এই রুমটা একদম সাদামাটা। নিতাইবাবু নিজেকে এভাবে রেখেছেন নাকি সত্যি এই ঘরে এনার অবস্থাটা এই রকম? নমস্কার, আমার নাম রুদ্রপ্রিয় গিরি, আর এ হচ্ছে... উনি বৃশ্চিক বাবু তো? ওনার বই আমি পড়েছি। ওই আলমারিতে ওনার একটা বইও রাখা আছে। বেশ ভালো লেখেন আপনি। আপনার শরীরটা ঠিক ভালো না? আসলে হাই প্রেশার আছে, সকালে ওষুধ খাওয়া হয়নি, তাই এখন শরীরটা ঠিক লাগছে না আর কি। বাবা, তুমি ওষুধ খাওনি? দাঁড়াও, আমি দিচ্ছি। এই বলে লোপামুদ্রা দেবী সেই আলমারি থেকে ছোট কাঠের বাক্সটি নামিয়ে আনলেন। দেখলাম তার ভিতরে বেশ কিছু ওষুধ রাখা, কিছু খাওয়া হয়ে গেছে ও কিছু নতুন পাতা। লোপামুদ্রা দেবী বাবাকে ওষুধ ও জল খাইয়ে বাইরে চলে গেলেন চা আনতে। বলুন, আপনারা কি জানতে চান বলুন। আমি আমার জ্ঞান তো সব প্রশ্নেরই জবাব দেব। হ্যাঁ নিশ্চয়ই, তবে অনেকগুলো ব্যক্তিগত প্রশ্ন হয়তো করব। হ্যাঁ, সেটাই আমি জানি। আপনাদের তদন্তের স্বার্থে অনেক রকম প্রশ্নই করতে হয়। ঠিক আছে ঠিক আছে, আমি আমার রুচি অনুযায়ী সব রকম প্রশ্নেরই জবাব দেব। আমি বিবেকবাবু লোপামুদ্রা দেবীর থেকে যতটা জেনেছি, এটা আপনার শ্বশুর বাড়ি, তাই তো? লোপামুদ্রা দেবীর যখন 4 বা 5 বছর বয়স তখন থেকেই এই বাড়িতেই আপনি রয়ে গেছেন। আপনার আসল গ্রামের বাড়ি কোথায়? সেখানে কি কেউ আছে? আমার আসল বাড়ি বারাসাতে। আমার বাবা, মা, এক দিদি, তখন তার বিয়ে হয়ে গিয়েছিল। পাশের বাড়িতে দাদু, জেঠু সবাই থাকতো। সময় নিয়মে আলাদা হয়ে গেলেও আমরা প্রায় জয়েন্ট ফ্যামিলি ছিলাম। ছোট থেকেই পড়াশুনোতে খুব ভালো ছিলাম। ইচ্ছে ছিল ল নিয়ে পড়ব, কিন্তু অতি সাধারণ বাড়ির ছেলে, তাই সেটার আর উপায় ছিল না। ওই জন্য কলেজ থেকে পাশ করার পর একটা চাকরির খোঁজ করছিলাম। তখনই পাশেই একটা কোম্পানিতে কেরানির চাকরিও পেয়ে যাই। সেখানেই আমার ব্যবহার ও কাজকর্ম দেখে আর একটু ভালো পদেই ঢুকি। তখনই দয়মন্তীর সাথে আমার পরিচয় হয়। ওর কথাবার্তা, বুদ্ধিদীপ্ত চোখ, আর কি বলবো, বুঝতে পারিনি কি থেকে যে কি হয়ে যায়। ওর সাথে একরকম জোর করেই, খুব ছোট করেই আমাদের বিয়ে হয়। তবে তারপরও আমাদের গ্রামের বাড়িতে যেতে চায়নি। আর কি করেই বা যাবে বলুন? এত বড় একটা বাড়ির মেয়ে আমার সাথে আমার ওই নিম্নবিত্ত বাড়িতে গিয়ে আর কি তার থাকা সম্ভব? আমিও এখানেই সেই কোম্পানিতে কাজ করছিলাম, তাই ও এখানেই থাকতো। তারপর অনেক জোড়াজুড়ির পর আমার গ্রামের বাড়িতে থাকতে শুরু করেছিল। বুঝতে পারতাম ও মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ঠিকঠাক হচ্ছিল না। এর মধ্যেই আমাদের বড় মেয়ে হয়ে যায়। তার যখন 4 বছর বয়স, তখন আমাদের ছোট ছেলে হয়। বিবেকের যখন 6 মাস বয়স, হঠাৎ খবর পেলাম শ্বশুর মশাই খুবই অসুস্থ। সত্যি বলতে দয়মন্তীরও তখন আর কেউই ছিল না, এই বোন আর বাবা ছাড়া। আর ওর বোনেরও বিয়ে হয়ে গেছে তখন। ও কোনো কিছু না ভেবে সবকিছু ছেড়ে ছুড়ে ছুটে চলে আসে এখানে বাবার সেবা যত্ন করতে। তারপর আর ফিরে যায়নি। আমিও আর তাকে জোর করতে পারিনি। তখন এই কোম্পানি থেকে আমার চাকরিটাও চলে যায়। তখন আরো বেশি নিরুপায় হয়ে যায় আমি। তারপর শ্বশুর মশাই মারা গেলেন একদিন। আর কি, এই সব কিছু, এত বড় ব্যবসা, এত বড় বাড়ি, সবকিছু দেখার দায়িত্ব ওর একার ঘাড়ে এসেই পড়ল।
আর ওই ছেলে মেয়েকে সামলে সবকিছু দায়িত্ব বুঝে নিতে শুরু করলো। আমি চেষ্টা করেও কিছু করতে পারিনি। আমার আর বাড়ি ফেরাও হয়নি। মাঝখানে কয়েকবার বাড়ি গিয়েছিলাম ওই একাই। তারপর মা বাবার মৃত্যুর পর আর কেউই রইল না ফিরে যাওয়ার মতো। এদিকে বেকার ঘর জামাই হয়েই রয়ে গেলাম। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছিল। ও আস্তে আস্তে মালকিন হয়ে উঠল, আর আমি কোথায় একটা কোণেই পড়ে রইলাম। তখন এই ঘরটা অফিস ঘরের মতোই ছিল। আমি বই বাজার ঘুরে ঘুরে কিছু বই কিনে আনতাম আর এই ঘরে বসে সারাদিন পড়তাম। ছেলে মেয়ে দুটোকেও বাইরে পড়তে পাঠিয়ে দিয়েছিল যাতে সব দিক থেকে শিক্ষিত হতে পারে। একা দিন কাটাবো কি করে বলুন? উপরে আর যেতেও ইচ্ছে হতো না। আর সামনে ওই যে বাঁদিকে বাগানটা, ওটা আমার হাতেই সুন্দর করে সাজানো গোছানো। এই করেই আমার দিন কাটতে থাকে। তারপরেই একদিন দময়ন্তীকে বললাম নিচে ঘরে যেন আমার সব জিনিসপত্র দিয়ে দেয়। আর তারপর থেকেই আজ প্রায় 15 বছর আমি এভাবেই আছি। মানে আপনার আর দয়ামন্তী দেবীর সম্পর্ক? কিছুই ছিল না, বিশ্বাস করুন, কিছুই না। আমি স্রেফ এই ঘরের একটা বেকার বোঝা হয়েই রয়ে গেছি। কোথাও যাওয়ার নেই, কিছু করারও নেই, আর কিছু বলারও নেই। তা আপনার নিশ্চয়ই খুব রাগ হয় দয়ামন্তী দেবীর ওপর? মানে? না মানে নিজের বাড়িতে বাবা মা অত লোক থাকতেও কখনো যেতে পারেননি, ফিরতে পারেনি, তাদের সাথে সময় কাটাতে পারেননি, তাই না? সব ছেলেদের তো একটা স্বপ্ন থাকে, বিয়ে করে বউকে নিয়ে সংসার করবে, সেটাও আপনি ঠিকঠাক করতে পারেননি। আপনার নিজের কোনো পরিচয় নেই, রাগ তো হওয়া স্বাভাবিক, তাই না? সত্যি বলতে কি রুদ্রবাবু, সেই রাগটুকু করার মতো সাহসও আমার নেই। বসে বসে 4 বেলা গিলছি, মরলেও এখানেই মরতে হবে। যত বছর বেঁচে আছি এখানে এভাবেই থাকতে হবে। রাগ আর কার উপরই করব বলুন? সবকিছুই তো আমার কপাল। কপালে লিখন কেউ কি আর খণ্ডাতে পারে? আপনার ছেলের সাথে আপনার সম্পর্কটা ঠিক কেমন? বিবেক? হ্যাঁ, ও জন্মের পর থেকেই তো সব দিন মায়ের কাছে থেকেই মানুষ হয়েছে। আমি কোনোদিনও সেইভাবে ওকে কাছে পাইনি। কি করে কাছে পেতে হবে সেটাও বুঝতে পারিনি। বাবা হিসাবে কোনোদিনই ওদের প্রতি দায়িত্ব আমি পালন করতেও পারিনি। লোপা একটু বড় ছিল তাই আমার সঙ্গে সময় কাটাতো। বিবেককে ওর মা তার মনের মতো করে মানুষ করে। তারপরেই তো ওরা বাইরেও চলে যায়। তারপর বাইরে থেকে ফিরে এসে দুজন আমরা এইভাবেই আছি, ওর মতন আর আমি আমার মতন। আর লোপামুদ্রা দেবীর সাথে তো খুব মিষ্টি সম্পর্ক আপনার, তাই না? মানে বাবা মেয়ের যেমনটা হওয়া উচিত। হ্যাঁ, মামনি ভারী লক্ষ্মীমন্ত মেয়ে। তবে বাবা হিসেবে সারা জীবন আমার একটাই ক্ষোভ রয়ে গেল, ওর সুখের সংসারটা আর হলো না। অনেক করে বলেছিল যাতে ওর মায়ের সাথে কথা বলি বা অন্তত কিছু একটা পদক্ষেপ নিই, কিন্তু আমার করার বা বলার মতো কিছুই ছিল না। সব দিক থেকেই নিরুপায় আমি, আজও নিরুপায়। জানেন, ওর মধ্যে একটা অসম্ভব জেদ ছিল আর একটা আলাদা তেজও ছিল। সবাই ভয় করত দময়ন্তীকে। আপনি কোনোদিন চেষ্টা করেননি বিবেকের সাথে আপনার সম্পর্ক ঠিক করার? হ্যাঁ, চেষ্টা করেছিলাম, কিন্তু ততদিনে অনেকটাই বেশি দূরত্ব হয়ে গেছে আমাদের মধ্যে। এখানে আর করার মতো কিছুই ছিল না, তাই শুধু সম্পর্কেই ছেলে আর বাবা হয়েই রয়ে গেছি। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আপনি কি জানেন দয়মন্তী দেবী উইল জাতীয় কোনো কিছু করেছেন কিনা, বা কিছু ভাবছিলেন সেসব নিয়ে? আপনাদের বাড়ির কোনো উকিল আছে? আপনি জানেন এসব বিষয় কিছু? উইল? হ্যাঁ, একটা মনে হয় আছে। মানে ও হয়তো একবার করেছিল।
সেটা ওই যে উকিল ওর ব্যবসা সবকিছু দেখে, তার কাছেই করা ছিল। একবার সে বিষয়ে আলোচনা হয়, কিছু লেখালেখিও হয়েছিল, কিন্তু সেটা ফাইনাল কতদূর কিও করেছিল সে বিষয়ে আমি সত্যি কিছু জানি না। কাল আপনি কখন উঠে আসেন ওখান থেকে? বিবেক উঠে যাওয়ার 5 থেকে 7 মিনিট পর মামুনিও উঠে যায়। আমারও আর ভালো লাগছিল না, এমনিতে এসব তেমন ভালো লাগে না, তাই মামুনি উঠে যাওয়ার পর আমিও উঠে যাই। তখন বীণাপানি আর দময়ন্তী বসে কথা বলছিল। দয়মন্তী দেবী মারা গেছে মানে এবার তো এই পুরো বাড়ি, ব্যবসা সবকিছু তো আপনি আর আপনার ছেলে মেয়ে পাবেন, তাই না? আপনি কথায় কথায় ঠিক কোন দিকে যাচ্ছেন সেটুকু বোঝার ক্ষমতা আমার রয়েছে রুদ্রপ্রিয় বাবু। দেখুন, এত বছরে আমি এই ব্যবসার প্রতি কোন রকম কোনো আগ্রহ দেখাইনি। এখনো ব্যবসার প্রতি আমার কোনো আগ্রহই নেই। সবকিছু ছেলে মেয়েরাই পাবে। তাছাড়া ওর বোন আছে, তারও তো কিছু ভাগ আছে নাকি? আমি এই সব কিছু ভাবিনি। আপনারা এখন আসতে পারেন, যান। মাফ করবেন, আপনাকে আঘাত করে কিছু বলার উদ্দেশ্য কিন্তু আমার সত্যিই ছিল না। একটা খুনের কেস, তাকে জড়িয়ে বিভিন্ন রকম জিনিস আমাদের খতিয়ে দেখতে হয়, তবে তো আসল খুনিকে ধরা যায়, তাই না? সেই জন্য আর কি। আচ্ছা, আসছি এখন। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তারপর আমরা সেখান থেকে উঠে বাইরে এসে দাঁড়ালাম। দেখলাম ডান দিকে ভেতর থেকে লোপামুদ্রা দেবী হাতে 2 কাপ চা নিয়ে এদিকেই আসছেন। আরে আপনারা, বাবার সাথে কথা বলা হয়ে গেছে? হ্যাঁ, আপাতত আপনার মাসির সাথে একবার কথা বলবো। হ্যাঁ, তা ঠিক আছে। এই নিন, এই চা তো একটু খেয়ে নিন। মাসিকে ডেকে দেবো? হ্যাঁ, সেটা করলে তো খুবই ভালো হয়। তাহলে আমরা এই বারান্দায় এখানে বসছি, আপনি একটু ওনাকে ডেকে আনুন। শেষ হলো দময়ন্তী হত্যা রহস্য প্রথম পর্ব। ঠিক এইখান থেকে শুরু হবে আগামী পর্ব। আগামী পর্বে বীণাপানি দেবীর ইন্টারোগেশন থেকেই শুরু হবে রুদ্রপ্রিয়র তদন্ত। দময়ন্তী দেবীকে হত্যা করেছে আসলে এর মধ্যে কে? আপনি যদি কোনো গেস করে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন যে আপনার কি মনে হয় দময়ন্তী দেবীকে তার জন্মদিনের পার্টির রাতে কে পরলোক গমনে সাহায্য করলো। কমেন্টে জানাতে ভুলবেন না, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে নতুন হলে। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। আসছি শীঘ্রই। ধন্যবাদ।